2026 সালে বঙ্গে বিজেপি ক্ষমতায় আসবে। বঙ্গের নেতারা বারংবার এই বলে চলেছে। মঙ্গলবার ব্যারাকপুরে চিন্ময় কৃষ্ণ প্রভুর আইনজীবী রবীন্দ্র ঘোষের সঙ্গে সাক্ষাতে আসেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। বিজেপি ক্ষমতায় আসা নিয়ে ওই দিন তিনি তীব্র কটাক্ষ করেন। তিনি বলেন, হতাশ বিজেপি, মানসিক বিকারগ্রস্ত বিজেপি, জনগণ থেকে বিচ্ছিন্ন বিজেপি, আসন কমতে থাকা বিজেপি, এইসব প্রলাপ। আরজিকর কাণ্ড নিয়ে তার প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে দলের প্রথম সারির নেতারা সকলেই ঘটনায় প্রতিবাদ করেছেন। তার কথায়, আরজিকর কাণ্ডের প্রতিবাদ নাগরিকরা মিছিল করতে পারেন, সেখানে শিল্পীরা থাকতেই পারেন, কিন্তু কয়েকজন শিল্পী যারা মুখ্যমন্ত্রী ও তাদের দলের বিরুদ্ধে কুৎসা করেছেন, দলের কোনো অনুষ্ঠানে তাদের ডাকা যাবে না। কুণালের সংযোজন, সন্দেশখালিতেও ওরা গোহারা হেরেছে, উপনির্বাচনে বিজেপি হেরেছে, তাছাড়া ওরা তো গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার। সেই কারণেই আমি এখানে ওনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসেছি। উনি মূল যে বিষয়টা সেটা হচ্ছে, বাংলাদেশ মানেই তো ভারতের শত্রু নয়। বাংলাদেশে বহু মানুষ আছেন যারা ভারত বাংলাদেশ মৈত্রী চান। বাংলাদেশে বহু মানুষ আছেন যারা দুই বাংলার নারীর টানটাকে স্বীকার করে না। কিন্তু কিছু অশুভ শক্তি কিছু ঘটনা ঘটাচ্ছে। আমি ওনাকে বললাম যে দেখুন, আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় একটা জিনিস খুব পরিষ্কার করে বলে দিয়েছেন যে আমরা একটা পশ্চিমবঙ্গ একটা রাজ্য আর বাংলাদেশ একটা রাষ্ট্র। ফলে পশ্চিমবঙ্গ সরকারের তো বাংলাদেশে কিছু করণীয় নেই, করতে হবে কেন্দ্রীয় সরকারকে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় ক্লিয়ার করে দিয়েছেন যে কেন্দ্র যা আন্তর্জাতিক ইস্যুতে বক্তব্য রাখবে বা কোনো পদক্ষেপ নেবে সেটা রাজ্য সরকার সমর্থন করবে। তো ফলে এই ব্যাপারে যা করণীয় আছে সেগুলো কেন্দ্রীয় সরকারকে করতে হবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী এই প্রসঙ্গে যে যে স্টেটমেন্ট করেছেন, যে যে অবজারভেশন দিয়েছেন, সেগুলো ওনার ভালো লেগেছে বলে মাননীয় সুপ্রিম কোর্টের ওখানকার আইনজীবী সেটা জানিয়েছেন। এবং সেই জন্যই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাতে বলেছেন এবং উনি কিছু ইচ্ছা প্রকাশ করেছেন। তো সেটা তো আলাদা বিষয়। নম্বর সেটা উনি বলেছেন ওনার বক্তব্য। কি বললেন কথা বলবেন? দেখুন, আমি শুনেছি উনি মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী যেখানে বাংলাদেশের ইস্যুতে আমাদের রাজ্য থেকে কিছু করণীয় নেই, রাজ্য থেকে করণীয় নেই, এটা করতে হবে কেন্দ্রকে। এবার দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় তো স্ট্যান্ডটা ক্লিয়ার করে দিয়েছেন যে এটা আলাদা রাষ্ট্র, ইন্টারন্যাশনাল ইস্যু, তো করতে হবে কেন্দ্রকে। এবার রবীন্দ্রবাবু প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন, উত্তর পাননি, এবার তার উত্তর পাননি। ফলে আমরাও তো একটা বিস্মিত যে বাংলাদেশে যে এই সংখ্যালঘুদের উপর হামলা বলুন, নির্যাতন বলুন, বা মানবাধিকার লঙ্ঘন বলুন, বা এই ধরনের কাণ্ড কারখানার লাগাতার প্ররোচনামূলক সংলাপ, বিনা বিচারে একজন আটক, এগুলো তো পশ্চিমবঙ্গ সরকার করতে পারবেন না কিছু। তো বাংলাদেশের উপর যদি চাপ দিতে হয়, বাংলাদেশকে যদি কমিউনিকেট করতে হয় কেন্দ্রীয় সরকার, সেটা রবীন্দ্রবাবু একমত। উনি তো এ রাজ্যে এসছেন এবং এখানে তার ছেলে 30 বছরের উপর বাসিন্দা, এখানকার নাগরিক। উনি তো আসেন, তিনি এখানকার মানে এখানে একজন বাংলাদেশের বর্ষিয়ান সুপ্রিম কোর্টের আইনজীবী হিসাবে মুখ্যমন্ত্রী সাক্ষাৎ পাচ্ছে, সেটা তো হতেই পারে। না না, এর মধ্যে কোথাও কোনো অস্বাভাবিকতা নেই। ওনার মানে ছেলের মানে ছোটবেলা থেকে এখানে আছে, ভারতবর্ষের নাগরিক, এখানকার নাগরিক, এবং তারা এখানে থাকেন। আর উনি বাংলাদেশের নাগরিক, বৈধ পাসপোর্ট, ভিসা, তিনি এখানে এসছেন এবং প্রতি বছর আসেন। ফলে সেটা নিয়ে তো কোনো আলাদা কোনো বক্তব্য কোথাও কিছু নেই। উনি নরেন্দ্র এটাকে তুমি বন্ধ করবে, নয় তুমি বন্ধ করো, নয় তুমি এটা হতে পারে না, বন্ধ করে আরে সবার এই কনসার্ন মানে এটা তো বোঝা উচিত। এগুলো চিন্ময় প্রভুর শুনানি রয়েছে 2 তারিখে, উনি যেতে পারছেন না হয়তো, কিন্তু চিন্ময় প্রভু অসুস্থ এবং আরো এক মাস উনি যেতে পারছেন কি পারছেন না এ নিয়ে আমার কোনো মন্তব্য নেই। আমার বক্তব্য হচ্ছে আমার হচ্ছে উনি আবার জেলবন্দি থাকার মেয়াদ বাড়বে। আমার বক্তব্য হচ্ছে আমরা বাংলাদেশের কিছু উদ্বেগজনক ঘটনায় চিন্তিত হতে পারি, কিন্তু পশ্চিমবঙ্গ থেকে সরাসরি কিছু করার নেই, কারণ বাংলাদেশে তো রাজ্য পুলিশ দিয়ে কিছু করতে পারবে না। ফলে যেটা করতে হবে কেন্দ্রীয় সরকারকে করতে হবে। ফলে এবং উনি মানে আমাদের মাননীয় রবীন্দ্রবাবু কিন্তু এখানে কোনো মানে দল বিজেপি ব্যাপারটা সেরকম আদৌ নয়। উনি বাংলাদেশের মানবাধিকার এবং সংখ্যালঘু সুরক্ষা, তাতে ওনারা কাজ করেন। ফলে সেই জায়গায় ওখানে একটা প্রবলেম তৈরি হয়েছে, আর উনি চিকিৎসার কারণে কিন্তু এখানে এসেছেন। উনি যে এখানে আছেন, আই রিপিট,
উনি যে এখানে আছেন সেটা চিকিৎসার কারণে আছে। চিকিৎসা একটা হচ্ছে হাঁটুতে সমস্যা আছে, নিউরোলজিক্যাল প্রবলেম আছে, হার্টে উনি কদিন ধরে আনইজি ফিল করছেন, ফলে উনি সেই জায়গাটায় রয়েছেন। আমাদের একটা পরিষ্কার বক্তব্য, ওনার মমতা বন্দ্যোপাধ্যায় যেটা কমিউনিকেশন সেটা উনি জানেন, যে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলে দিচ্ছেন যে আমরা উদ্বিগ্ন, আমাদের খারাপ লাগছে, বাট আমরা তো আলাদা রাষ্ট্রে কিছু করতে পারি না, এটা করতে হবে কেন্দ্রীয় সরকারকে, কেন্দ্র যা করবে আমরা সেটা সাপোর্ট করব। এই সাপোর্ট করার প্রশ্নে ধরুন উনি চিঠি দিচ্ছেন প্রধানমন্ত্রীকে, তাহলে বিজেপি নেতারা এ রাজ্যে এত কথা, এত লাফালাফি, ওনার সঙ্গে দেখা করতে আসা, তো তাহলে সেটা কেন্দ্রীয় সরকার, প্রধানমন্ত্রী ওনাকে উত্তর দিয়ে সেই ব্যবস্থাটা অন্তত করতে পারেন, যে একটা কি করা যেতে পারে। আমরা মাঝখানে দুটো সংস্থা থেকে মিছিল করেছি, রাজ্যপালকে দিয়ে কেন্দ্রের কাছে চিঠি পাঠিয়েছি, রাজ্যপালও কিন্তু কেন্দ্রকে চিঠি পাঠিয়েছেন। রাজ্যপাল এ রাজ্যের ডক্টর সিভি আনন্দ বোস, উনি কিন্তু আমাদের ডেপুটেশন ফরওয়ার্ড করে আবার পাঠিয়েছেন কেন্দ্রকে, কিন্তু কেন্দ্রের কাছ থেকে এমন কোনো সদিচ্ছা বা কোনো কিছু পাওয়া যাচ্ছে না। বন্ধ করুন, কি করছেন আপনি? আপনি উঠে চলে যাবেন, এটা হতে পারে। বন্ধ করে রক্ষার জন্য এই রাজ্যের সঙ্গে তিনি কাজ করতে চান, আপনি ওই সুইচটা অফ করুন। রাজ্য সরকারকে জানাতে চান এই বিষয়টা নিয়ে কি কথা হবে? মানবাধিকার রক্ষা, উনি তো মানবাধিকার রক্ষা নিয়ে কাজ করেন, উনি মানবাধিকার রক্ষা উনি নিয়ে সকলকে জানাচ্ছেন। রবীন্দ্রবাবু বোঝার চেষ্টা করুন, রবীন্দ্রবাবু বাংলা ভাষী, কলকাতার সঙ্গে নারীর টান, কলকাতায় রেগুলার আসেন, কলকাতায় ওনার পরিবার থাকে, উনি তাই এসেছেন এবং একটা সিরিয়াস চিকিৎসার ব্যাপার চলছে, ফলে এখানে তিনি নিশ্চিতভাবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সহ, উনি তো দিল্লির প্রধানমন্ত্রীকেও চিঠি দিয়েছেন যে ওখানে এই মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, সেটা আপনারা দেখুন। ফলে উনি নিশ্চিতভাবে ওনার যা যা ইচ্ছা সেগুলো উনি তো সকলের কাছে প্রকাশ করছেন, এ তো স্বাভাবিক। আর আমরাও সেটা ওনাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে যথাযথ সম্মান দিয়েও আমরা সেটা জানাচ্ছি যে আমরা এগুলো জানি। মাননীয় মুখ্যমন্ত্রী, উনি তো মাননীয় মুখ্যমন্ত্রীর কয়েকটা স্টেটমেন্টকেও অত্যন্ত ভালোভাবে স্বাগত জানালেন, এবং যা যা ব্যবস্থা, মানে কেন্দ্রীয় সরকার ছাড়া রাজ্য সরকার তো বাংলাদেশ নিয়ে কিছু করতে পারবে না, রাজ্য সরকার মুখ্যমন্ত্রীকে পৌঁছে দিতে পারেন। আর মুখ্যমন্ত্রী উনি যা ইচ্ছা প্রকাশ করেছেন তাতে আমার যা করণীয় আমি নিশ্চয়ই, আমি শুনেছি সেটা, বাকিটা আমাকে আর এখানে আমি নিশ্চয়ই সে নিয়ে কোনো আলোচনা করবো না। ঠিক আছে, ওনার যেটা প্রবলেম বাবুকে নিয়ে তো সারা পৃথিবী জুড়ে আসলো, এটা নিয়ে আপনার না, এটা নিয়ে আমি মন্তব্য কিভাবে করবো? আমরা সবাই চাই চিন্ময় কৃষ্ণ প্রভু যিনি আটকে আছেন, কার্যত বিনা বিচারে আটকে আছেন, তিনি দ্রুত মুক্তি পান, এটা আমরা সবাই চাই। কিন্তু এরপর বাংলাদেশের কি টেকনিক্যাল ব্যাপার সেটা আমরা মন্তব্য করতে পারি না, যেটার গভীর ব্যাপারগুলো উনি জানেন। আমরা যেটা বলতে পারি যে এই বিষয়ে, এই যে বিনা বিচারে আটক, হামলা, প্ররোচনা, বিভিন্ন ধরনের স্টেটমেন্ট, এগুলো আজকের মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার যুগে এগুলো এপার বাংলা বা ভারতবর্ষের নাগরিকদেরও আবেগে আঘাত করছে, এটা থামাতে পারে কেন্দ্রীয় সরকার। ফলে অ্যাকচুয়ালি এফেক্টিভ স্টেপটা কেন্দ্রীয় সরকারকেই নিতে হবে। আমরা মুক্তি চাইতে পারি, কিন্তু আমরা মুক্তি চেয়ে করবো কি? উনি কোর্টে যেতে গেলেন, ওনাকে হ্যাকেল করে দেওয়া হলো, উনি কোর্টে যেতে গেলেন, ওনাকে হ্যাকেল করা হলো। তো ফলে আবার একটা আশঙ্কা রয়েছে উনি গেলে আবার উনি যাওয়ার প্রস্তুতি রেখেছেন, কিন্তু আমার মনে হচ্ছে ওনার মানে শারীরিক যে বিষয়টা ওটা যথেষ্ট গুরুত্বের, ফলে উনি সিদ্ধান্ত নিন কি করবেন। কিন্তু একদিন না একদিন তো যাবে, ওনার নিরাপত্তা নিয়ে তো এই নিয়ে আমি এখন কোনো একটি মন্তব্যও করবো না, এটা আমার মন্তব্যের এখতিয়ারও পড়বে না। আমি শুধু বর্ষিয়ান মানুষটি ওখানে একটা আইনি লড়াই দিয়েছেন, গণতন্ত্রের পক্ষে লড়াই দিয়েছেন, হ্যাকেলড হয়েছেন, কলকাতায় এসছেন, ফোন করে কথা বলেছেন, দেখা করতে চেয়েছেন, আমি সেই দেখা করতে এসেছি। পশ্চিমবঙ্গ সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী যে পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে আমরাও ব্যথিত, উদ্বিগ্ন, কিন্তু আমাদের কিছু সাংবিধানিকভাবে করার নেই, করতে হবে কেন্দ্রকে, কিন্তু কেন্দ্র যা করবে আমরা সমর্থন করব, কিন্তু কেন্দ্র কিছু তো করুক। সেই জিনিসটাই আবার দেখা যাচ্ছে, ওনারা যখন সাহায্য চাইছেন, যাদের করার কথা, কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদীকে উনি চিঠি দিয়েছেন, তাহলে নরেন্দ্র মোদী যখন জানেন ওনারা হিন্দুত্বের কথা বলবেন, ওনারা চিন্ময় কৃষ্ণ প্রভুর
গ্রেপ্তারি নিয়ে বলবেন, আর তার আইনজীবী যখন চিঠি দিচ্ছেন তার একটা উত্তর দেবেন না, বা তার কোনো দূত আসবেন না, বা তার কোনো প্রতিনিধি এসে ওনার সঙ্গে আইনি ব্যাপারটা দেখবেন না। উনি তো সুপ্রিম কোর্টের, উনিও তো কেন্দ্রীয় সরকার যদি কোনো সদিচ্ছা থাকে যে বাংলাদেশে কোন কোন জায়গায় আপনাদের আইনি হেল্প দরকার, এই 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 পরামর্শটা তো উনিও দিতে পারেন, যে ওনারা কিভাবে চাইছেন, টেকনিক্যাল ব্যাপারগুলো তো উনিও জানবেন। উনি তো বাংলাদেশের সুপ্রিম কোর্টের লয়ার, কিন্তু সেই সাহায্যটাও তো কেন্দ্রীয় সরকার থেকে পাচ্ছেন না। তবে এরকম গোটা বিষয়টা, এটা কোনো উপসংহারমূলক তো কোনো মিটিং হতে পারে না, কারণ আমাদের কোনো এখতিয়ারই নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি ওনার কাছ থেকে যেগুলো শুনেছি, আমার মনে হয়েছে সব থেকে প্রায়োরিটি আপাতত ওনার সুস্থ থাকাটা প্রায়োরিটি। ওনার হাঁটুতে খুবই প্রবলেম, ইউরোলজিক্যাল প্রবলেম, কোমরে প্রবলেম এবং হার্টের প্রবলেম। ফলে উনি সুস্থ হয়ে বাকি যা যা করার উনি সেটা করুন, এবং পশ্চিমবঙ্গ সরকারের যা স্ট্যান্ড সেটা আমরা ওনাকে জানিয়ে দিচ্ছি। এবার উনি এখানে আসেন, ওনার পরিবার এখানে থাকেন, আমাদের এখানকার নাগরিক থাকবেন, আমার ওয়াইফ থাকে না, আমার তারা ভোটে লড়বেন, বঙ্গ বিজেপির অন্তর্মূলে কি বাংলাদেশ ইস্যুতে কেন্দ্রের নিরাপত্তা নিয়ে? আমি এই রাজনীতিটায় ঢুকবো না। আমি শুধু বলছি, আমরা কিন্তু এটা বারবার বলছি যে বাংলাদেশটা যেরকম একটা চিন্তার জায়গায় গিয়েছে, শুধু তো হামলা নয়, বাংলাদেশটা অ্যান্টি ইন্ডিয়া, ভারত বিরোধী অশুভ আন্তর্জাতিক শক্তির মঞ্চ হিসেবে ব্যবহার করার চেষ্টা হচ্ছে। বলে সেই জায়গায় কেন্দ্রীয় সরকারের যা করণীয়, কেন্দ্রীয় সরকারের যে তৎপরতা, কেন্দ্রীয় সরকারের যা পদক্ষেপ, কেন্দ্রীয় সরকারের যা বার্তা, সেগুলোর কিছুই দেখা যাচ্ছে না। সেটা অত্যন্ত আপত্তিকর, কারণ এখানে রাজ্যের কিছু করার নেই। রাজ্যের যা করার সেটা রাজ্যের যা অবজারভেশন, বিক্ষুব্ধরা এটা সংগঠন করছে যে কেন্দ্রীয় সরকারের ক্ষোভ হবেই, যে যদি এখানকার তাদের দলের সরকার, তো তারা ব্যবস্থা নেবেন, তারা বলবেন তারা কিছু করছেন না, ফলে তাদের নেতাদের তো দায়িত্ব নিতে হবে, কথা বলতে হবে, না করলে দলের মধ্যে থেকে একটা ক্ষোভ তৈরি হবে। বাংলাদেশে তো কিছু করা দরকার, হামলাটা বন্ধ করা দরকার, আইনি সহযোগিতা দেওয়া দরকার, এগুলো তো কেন্দ্রীয় সরকারকে করতে হবে, এটা তো দিনের পর দিন পড়ে থাকতে পারে না। কিন্তু প্রধানমন্ত্রীকে যদি কনসার্ন চিন্ময় কৃষ্ণ দাস ইস্যুটা আজকে সারা পৃথিবী জানে যে একজন সন্ন্যাসী ওখানে বিনা বিচারে আটক আছে, তার আইনজীবী যদি প্রধানমন্ত্রীকে চিঠি লিখে উত্তর বা কোনো সাড়া না পান, তাহলে এবার বুঝে নিন ওদের আদৌ সদিচ্ছা আছে কিনা এটাকে সমাধান করবার। আপনি প্রথম শুনলেন সদিচ্ছা ইউএসআইএস এ হামলাটা খেয়াল দিন, মার্কিন তথ্য কেন্দ্রে হামলা সিপিএম জমানায়, সেটা ভুলে গেছে? বউবাজার প্লাস আরডিএক্স দিয়ে ব্লাস্ট হয়ে গেল, 100 জনের বেশি হতাহত, ভুলে গেলেন? নতুন শুনছেন? এই বরানগর থেকে আরডিএক্স বোঝাই লরি উদ্ধার হলো, আসামে জঙ্গিদের কাছে যাচ্ছিল, সিপিএম জমানা, ভুলে গেলেন? পুলওয়ামা ভুলে গেলেন? সারা ভারতবর্ষে চলছে, ভুলে গেলেন? সীমান্তটা কেন্দ্রীয় সরকারের দায়িত্ব, সীমান্তটা দায়িত্ব হচ্ছে সম্পূর্ণভাবে বিএসএফ এর। এখন বিএসএফ যদি পাহারা না দেয়, সীমান্ত থেকে যদি লোক ঢোকে, এর দায়িত্ব কেন্দ্রীয় সরকারের। ত্রিপুরায় তো ঢুকছে, ও আসামে তো ঢুকছে, ফলে এগুলো তো কেন্দ্রীয় সরকারের। এ রাজ্যের পুলিশ যখন যেখানে যা খবরের ভিত্তিতে যা যা ব্যবস্থা নেওয়ার নিচ্ছে, এখন যদি সীমান্তটা খুলে রেখে দেয়, 15 কিলোমিটার থেকে 50 কিলোমিটার বাড়িয়ে নিল বিএসএফ এর এখতিয়ার, আসল সীমারেখাটা রুখতে পারছে না, 50 কিলোমিটার দেখবে বিএসএফ, যাই রেজাল্ট হয় তাই হচ্ছে। ছেড়ে দিন, থ্যাংক ইউ। চিঠি দিয়েছি, আমরা এবারও চিঠি দিয়েছি। কি বলেছেন না, উনি কোনো রিপ্লাই দেন কি লিখে আমাদের লেখাটা ছিল যে অ্যাট্রসিটি অন দ্য মাইনরিটি কমিউনিটিজ অফ বাংলাদেশ। সেখানে বলেছি প্লিজ হেল্প আস টু ডু হিউম্যান রাইটস প্রোটোকল ফর দি প্রোটেকশন অফ দি রাইটস অফ দি মাইনরিটি কমিউনিটি ইন বাংলাদেশ। সেখানে শুধু হিন্দু নয়, দেয়ার আর সো মেনি মাইনরিটিজ ইন বাংলাদেশ। সেখানে আমি বলেছিও যে আমরা বারবার চিঠি লিখে যাচ্ছি, 30 বছর কাজ করছি এর পিছনে, কিন্তু কোনো রিপ্লাই পাচ্ছি না কেন? এই একই বিষয় নিয়ে কথা বলার জন্য মুখ্যমন্ত্রী আমি একই বিষয়ে ওই সময় যে 5 বছর আগের কথা বলছি, তখনও তো বিজেপি ক্ষমতায় ছিল, তখনও তো দিয়েছি। একই বিষয় রিপ্লাই পেয়েছিলেন? হ্যাঁ, তখন রিপ্লাই পেয়েছিলেন? না, কোনো রিপ্লাই পাইনি। এখনো পেয়েছেন? এখনো পাইনি। তাহলে কি কোথাও সদিচ্ছার অভাব রয়েছে? এগুলো ওনাকে দিয়ে বলা যাবে না, আমার ছেড়ে দিন। সদিচ্ছার অভাব এটা আমি বলতে পারবো না। কারণ হলো কি, এটা যেমন ওনাকে কিভাবে জঙ্গি ঢুকে আমাদের সঙ্গে খুব সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। আমরা বাংলাদেশ এবং ইন্ডিয়া
বিশেষ করে পশ্চিম বাংলা মানুষের সঙ্গে বিশেষ করে তাদের মানবাধিকার এবং রক্ষার জন্য আমরা একে অপরকে সাহায্য সহযোগিতা করব, এটাই আমাদের মূল কথা। আমাদের বাংলাদেশের সংখ্যালঘুরা যে নির্যাতিত নিপীড়িত সেটা নিয়ে আমাদের কথা হয়েছে এবং আমরা আশা করি পশ্চিম বাংলার সরকার এটা সহযোগিতা করবে যাতে করে নির্যাতনটা বন্ধ হয়। সবাই বলছে, সারা পৃথিবীর লোক বলছে, আর সবাই আমরা একত্রে থাকতে চাই, একটা পিসফুল কোএক্সিস্টেন্স। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান মিলে আমরা একত্রে বাংলাদেশে বসবাস করতে চাই। মুখ্যমন্ত্রীর সঙ্গে আপনি কালকে বলছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছেন প্রণামের কাছে। না, ওইটা এমন কথা হয়নি, তবে চেষ্টা হচ্ছে। আপনি বলেছেন নাকি? কি বলেছেন? চেষ্টা হচ্ছে মানে বলেছি যে আমি যদি একটু সাক্ষাৎ করতে পারি কার সাথে? মাননীয় চিফ মিনিস্টার মমতা ব্যানার্জির সঙ্গে। কি বলবেন সাক্ষাৎ করে? আমি একই কথা বলবো, একটা পিসফুল কোএক্সিস্টেন্স এর কথা বলবো, যাতে বাংলাদেশের সংখ্যালঘুরা শান্তিতে থাকতে পারে, সেই কারণে কথা বলবো। এবং যেভাবে বাংলাদেশ থেকে আপনাকে আক্রমণ করা হচ্ছে সেই বিষয়টি কি মুখ্যমন্ত্রীকে জানাবেন? না, যে আপনার ছেলের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন করা হচ্ছে। হ্যাঁ জানাবো, নিশ্চয়ই জানাবো না কেন। আমার এখন জানাবো সেটা ফিরে আমি অ্যাপয়েন্টমেন্ট না দেওয়া পর্যন্ত কিছু বলতে পারছি। উনি কি আশ্বাস পেলেন আশা তো করি, এখন না, আশা তো হবেই। কি হবে? হ্যাঁ, ও প্রধানমন্ত্রীকে আমরা চিঠি দিয়েছিলাম, এটা তো আপনারা জানেন, কি ব্যাপারে? অ্যাট্রসিটি অন দি মাইনরিটিস ইন বাংলাদেশ, এটার উপরে। এবং চিঠির রিপ্লাই এখনো পাইনি, তবে দে আর থিঙ্কিং, তারা চিন্তা করছে যে অন্ততপক্ষে প্রোটেকশন অফ দি মাইনরিটি ইজ এ নেসেসিটি, এটা প্রয়োজন আছে, সেই জন্য উনি চেষ্টা করবেন। আমাদের বিজেপি, তারপরে কংগ্রেস, সিপিএম, সবার সঙ্গে আমাদের কথা হবে। একটা আশঙ্কা করা হচ্ছে চিন্ময় কৃষ্ণ প্রভু তিনি অসুস্থ, তাকে আগামী 2 তারিখে আদালতে পেশ করা হবে না এবং ফের তার জামিনের বিষয়টি পিছিয়ে যাবে, এবং কি বলবেন? আমরা পিছিয়ে যাওয়ার জন্য তো চাই না, আমরা চাই শুনানি হোক, কিন্তু আনফোরসিন সার্কামস্ট্যান্সেস থাকে। তো জজ সাহেব ওই দিন ছিল, না থাকলে কি হবে? যদি জজ সাহেব ওই দিন না থাকে, এখন তো বলতে পারছেন, যদি জজ সাহেব থাকে তো এক কথা, জজ সাহেব যদি ওই দিন না থাকে, উনি অ্যাবসেন্ট থাকে, আপনি কি যেতে কিন্তু বলা পারছেন? হচ্ছে যে চিন্ময় কৃষ্ণ প্রভু অসুস্থ, জেলের মধ্যে। হ্যাঁ, সেক্ষেত্রে কি এটা কি নতুন কৌশল, আবার মেয়াদ বাড়ানো, জেলবন্দি থাকার মেয়াদ? এটা আমার পক্ষে এখানে থেকে বসে এই কথাগুলো বলা সহজ না, যেহেতু আমি নিজে দেখি নাই। আপনি কি কিন্তু আপনি যাচ্ছেন? কি আশঙ্কা আপনি করছেন? যাচ্ছেন? আমার যাওয়ার ইচ্ছা, আমি আগেও বলেছি। আজকে তো 31 তারিখ, কবে যাবেন? দেখি, এখন চিন্তা ভাবনা করি, আরো চিন্তা ভাবনা আছে। কি চিন্তা? 2 তারিখ আপনার যাওয়ার কথা ছিল, যেতে পারলেন না? না, আমার ওই সমস্ত, আমার একটা শারীরিক প্রবলেমের কারণে আমি রয়ে গেছি। আপনি কি যাবেন 2 তারিখে? আমার যাওয়ার ইচ্ছা আছে। বাংলাদেশে আজকে ছাত্র শিবিরের জমায়েত ডাকা হয়েছে, ঢাকা না দিল্লি, এই স্লোগান উঠছে সেই জমায়েত থেকে। কি আশা করেন? ছাত্ররাই কোটা বিরোধী আন্দোলন করে সরকারকে ফেলে দিয়েছিল, তারপরে আবার তারা এখন নতুন বাংলাদেশ গড়ার কথা বলছে। আজকে জমায়েতের ডাক দেওয়া হয়েছে, ঢাকা না দিল্লি, এই স্লোগান। কি বলবেন? এটা ছাড়াও ওরা তো কিছু, আমাদের বিসিএস ক্যাডারের পরীক্ষা হয়েছিল, সেখানে কিছু হিন্দু সিলেক্টেড হয়ে গেছিল। সমস্ত হিন্দু, মানে সিলেক্টেড হিন্দুদেরকে বাদ দেওয়া হয়েছে। এটা আনকনস্টিটিউশনাল। কিভাবে এরা বাদ দিয়ে দিল দেখেন তো, এটা একটা দুঃখজনক। আজকে ছাত্র শিবিরের ডাকটা নিয়ে কি বলবেন? ঢাকা না দিল্লি, এই স্লোগান তুলে ডাক। ওনারা তো সবসময় এই সমস্ত ডাকগুলো দেয়, দিল্লি দখল করবে, কলকাতা দখল করবে, ওইটা করবে, সেটা করবে, কত কথা বলেছে, কিন্তু করা এত সহজ না। ভারতের জাল ছড়াতে তারা নতুন বাংলাদেশ গড়ার ডাক দিতে পারে। ভারতের নতুন জাল বাংলাদেশ ছড়াতে ডাক জঙ্গি ফান্ডিং হচ্ছে। নতুন বাংলাদেশ যদি করার ডাক দেয়, কনস্টিটিউশন কোথায়? কনস্টিটিউশন এখন আছে, এখন তো অ্যাব্রোগেট হয়নি কনস্টিটিউশন। এই কনস্টিটিউশন থাকাকালীন সময়ে ওনারা তো কিছুই করতে পারেন না। আর নতুন গভর্নমেন্ট, এটা তো নতুন গভর্নমেন্ট না, আমি মনে করি ইট ইজ নট ইলেক্টেড গভর্নমেন্ট, এটা একটা এডিন্টারিং গভর্নমেন্ট। আর এডিন্টারিং গভর্নমেন্ট এটা করতে পারে না অ্যাজ পার ল, দেয়ার ইজ নো ল। কি বলবেন আজকে? পড়ে না পড়তে
দেখুন, এটা তো হাস্যকর বিরোধী দলনেতার কথাবার্তা। মুখ্যমন্ত্রী অভিভাবকোচিত ভাবে যেটা বুঝেছেন, যেটা পৃথিবীর সবাই বুঝেছেন, সন্দেশখালীর মা বোনেরা বুঝেছেন, শুধু বিরোধী দলনেতা আর বিরোধী নেতারা বুঝতে পারেনি। এটা তাদের সমস্যা। বসিরহাটে উপনির্বাচন হবে এবং সেখানে বিজেপি জিতবে এবং আগামী দিনে বিজেপির সরকার হবে, কি বলবেন? আমি তো আবার বললাম, বিজেপির সরকার যারা বলছেন তাদের জন্য আমার একটাই বক্তব্য আছে, কুঁজোর শখ হয় চিত হয়ে শোয়ার, আর গামছারও ইচ্ছা করে ধোপা বাড়ি যাওয়ার। তো সুতরাং বিজেপির এগুলো সব দিবাস্বপ্ন, প্রলাপ। সন্দেশখালীর মহিলাদের জেল খাটানোর জন্য মমতাকেও জেল খাটতে হবে। সন্দেশখালী পথ দেখিয়েছে, আগামী দিনে পশ্চিমবঙ্গ সে পথে হাঁটবে। সন্দেশখালীতে গোহারা হেরেছে। সন্দেশখালী যে কেন্দ্রের মধ্যে রয়েছে সেখানে হেরেছে। তারপর থেকে যতগুলো নির্বাচন হয়েছে, লোকসভায় বিজেপি সিট কমেছে, এদিকে উপনির্বাচনগুলোতে 10-এ 10 বিজেপি হেরেছে। কেউ দেখে শেখে, কেউ ঠেকে শেখে। এবং বিজেপির বিরোধী দলনেতা বা বাকিরা যদি দেখেও শিখবেন না, ঠেকেও শিখবেন না, তাহলে তারা পরের পর যেরকম হারবেন। ওদের দলেই তো গোষ্ঠীদ্বন্দ্ব। বলছেন এত মিথ্যা, বিজেপি নাকি কালো টাকা ছড়িয়েছে, ভোটের সময় আইপ্যাকের কয়েকটা চোরকে দিয়ে পুলিশের সাহায্য নিয়ে সন্দেশখালী দ্বীপের সহজ সরল মানুষকে ভুল বুঝিয়ে স্টিং অপারেশন করে মিথ্যে ভিডিও তৈরি করা হয়েছে। কতখানি মিথ্যাচার বিজেপি করেছে সেটা তো স্টিং অপারেশনে বেরিয়ে গেছে। সেটা টাকা দিয়ে, টাকা চুরিয়ে করেছে বলছে। টাকা ছড়িয়ে মানে আইপ্যাক বলেছে তো ওর নেতা, ওদের নেতা, বিজেপির নেতা। তো বিজেপির নেতা টাকা নিয়ে বললো কেন? সেটা তো ওদের প্রবলেম। তো বাস্তবটা বলে ফেলেছে। এখন এসব টাকা ফাঁকা এইসব কথাগুলো বললে কিছু কেউ বিশ্বাস করবে? পুরো দস্তুর কোনো টাকার কথা হয়নি। টাকা তো দিয়েছিল ওরা যখন মিথ্যাচার করেছিল, যখন মিথ্যাচার করে প্ররোচনা দিয়ে উত্তেজনা ছড়াচ্ছিল, সেই সময় টাকা ছড়িয়েছিল। সেগুলো তো বলে দিয়েছেন যিনি স্টিং অপারেশনে কথা বলছেন, বিজেপির নেতা, তিনি তো খোলাখুলি বলে দিয়েছেন সবটা। একটা বলা, গতকাল সন্দেশখালীতে বলেছেন মুখ্যমন্ত্রী সন্দেশ